বারবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরও থামেনি ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উৎপাদন ও সরবরাহ। বরং যুদ্ধ চলাকালীন কিছু প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদন হার আগের চেয়ে আরও বেড়েছে। এমন তথ্যই জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জাতীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। ইরানের একটি ভূগর্ভস্থ সামরিক ঘাঁটিতে ধারণ করা ওই সাক্ষাৎকারে প্রথমবারের মতো যুদ্ধের সময় মার্কিন ও ইসরায়েলি ড্রোন এবং একটি যুদ্ধবিমান থেকে উদ্ধার করা বিভিন্ন সরঞ্জামের অংশবিশেষও প্রদর্শন করা হয়। প্রদর্শিত সরঞ্জামের মধ্যে ছিল মার্কিন MQ-9 রিপার, ইসরায়েলি হারমিস 900 ও হারমিস 450 ড্রোনের বিভিন্ন অংশ। এমনকি একটি MQ-9 এবং মার্কিন F-15 যুদ্ধবিমান থেকে উদ্ধার করা প্রযুক্তিগত সরঞ্জামের অংশও দেখানো হয়েছে। ইরানের দাবি, দেশটির নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এসব আকাশযানকে প্রতিহত করতে সক্ষম হয়েছে। ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে এ খবর। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ দাবি করেছে আইআরজিসি। তাদের ভাষ্য অনুযায়ী সাম্প্রতিক 40 দিনের যুদ্ধের পরও ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উৎপাদন ও সরবরাহে কোনো ধরনের ব্যাঘাত ঘটেনি। বরং যুদ্ধের আগেই নেওয়া কিছু কৌশলগত পদক্ষেপের কারণে তাদের প্রতিরক্ষা উৎপাদন অবকাঠামোর বড় একটি অংশ অক্ষত রাখা সম্ভব হয়েছে। আইআরজিসির ওই কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধের আগে নেওয়া প্রস্তুতির কারণে ইরানের সেলফ সাফিসিয়েন্সি জিহাদ অর্গানাইজেশনের তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার 85%-এরও বেশি উৎপাদন অবকাঠামো সংরক্ষিত ছিল। ফলে মার্কিন ইসরায়েলি হামলা সত্ত্বেও উৎপাদন কিংবা সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। শুধু তাই নয়, তার দাবি, যুদ্ধ চলাকালীন কিছু কার্যকর প্রতিরক্ষা সরঞ্জাম ও ক্ষেপণাস্ত্রের উৎপাদন হার যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় আরও বেড়েছে। একই সঙ্গে অপারেশনাল ইউনিটগুলোতেও নতুন সরঞ্জাম সরবরাহের হার বৃদ্ধি পেয়েছে। ইরানের জন্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেন এত গুরুত্বপূর্ণ সেটিও স্পষ্ট। কারণ সাম্প্রতিক সংঘাতে মার্কিন ও ইসরায়েলি বিমান ও ড্রোন হামলা মোকাবিলায় আকাশ প্রতিরক্ষায় ছিল তেহরানের অন্যতম প্রধান প্রতিরোধ ব্যবস্থা। ফলে এই ব্যবস্থার উৎপাদন অব্যাহত রাখা মানে ভবিষ্যৎ যে কোনো হামলার জন্য নিজেদের প্রস্তুত রাখার চেষ্টা। তবে কি মার্কিন যুক্তরাষ্ট্রের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছে উপসাগরীয় দেশগুলো? উপসাগরীয় দেশগুলো চোখ কি খুলতে শুরু করলো এবার? যে নিরাপত্তার জেরে যুক্তরাষ্ট্রের ছায়াতলে আশ্রয় নিয়েছিল উপসাগরীয় দেশগুলো, এবার পুরো অঞ্চল জুড়ে নিরাপত্তাহীনতার মূল কারণে পরিণত হয়েছে খোদ যুক্তরাষ্ট্র নিজেই। এই কারণেই কি তুরস্ক আর পাকিস্তানকে নিয়ে নিরাপত্তা জোট গঠন করেছে সৌদি আরব? উপসাগরীয় দেশগুলো কি তবে এবার যুক্তরাষ্ট্রের বিকল্প খোঁজা শুরু করে দিল? ইরানের বিরুদ্ধে শুরু করা যুদ্ধটি মধ্যপ্রাচ্য এমনকি বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তিকেই হুমকির মুখে ফেলে দিয়েছে। নিরাপত্তার ঢেকুর তোলা যুক্তরাষ্ট্র এখন পরিণত হয়েছে নিরাপত্তাহীনতার সবচেয়ে বড় কারণে। এতে মধ্যপ্রাচ্য এমনকি বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিন ধরে গড়ে ওঠা প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করেছে। কথাগুলো বলেছেন খোদ যুক্তরাষ্ট্রেরই একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক স্টিফেন জুনেস বলেছেন এসব কথা। জুনেস বলেন, মধ্যপ্রাচ্যে বেশ কিছু অবৈধ যুদ্ধ শুরু করার মাধ্যমে যুক্তরাষ্ট্র বেশ কুখ্যাতি অর্জন করেছে। যুক্তরাষ্ট্রের শুরু করা এসব যুদ্ধ মধ্যপ্রাচ্যকে চরম অস্থিতিশীলতার দিকে ঠেলে দিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। স্টিফেন জুনেস আরও বলেন, যুক্তরাষ্ট্রের এসব কর্মকাণ্ডের কারণে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্রদের মাঝে নেতিবাচক মনোভাব গড়ে উঠছে। এই অঞ্চলের মার্কিন মিত্ররা যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে। কোনো দেশ এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে যুক্তরাষ্ট্র এখন আর তাদের স্বার্থ রক্ষা করতে পারছে না, বরং যুক্তরাষ্ট্র এখন উপসাগরীয় দেশগুলোর স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। মার্কিন এই অধ্যাপকের মতে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে কাছের মিত্রদেরও ভাবতে হচ্ছে ওয়াশিংটনের অতীত কর্মকাণ্ডের কথা মাথায় রেখে আমাদের কি সত্যি তাদের উপর নির্ভর করা উচিত? আর এ কারণেই বিকল্প জোটের কথা ভাবছে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলো। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যুদ্ধেও দেখা গেছে ইরানের পাল্টা হামলার মুখে উপসাগরীয় দেশগুলোকে উন্মুক্ত রেখেই তল্পিতল্পা গুটিয়ে নিরাপদ স্থানে সরে যায় যুক্তরাষ্ট্র। এমনকি উপসাগরীয় দেশগুলোর পরিবর্তে ইসরায়েলকে রক্ষাতে বেশি মনোযোগী হয় দেশটি, যা যুক্তরাষ্ট্রের স্বার্থবাদী চিন্তা আর ইসরায়েলের সাথে কৌশলগত সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসে।
আর এটি উপসাগরীয় দেশগুলোকে বাইরের শক্তির উপর নির্ভরতা কমিয়ে নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেদেরই নেওয়ার দিকে বেশি জোর দিতে উৎসাহিত করে। সম্প্রতি তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান মিলে একটি যৌথ নিরাপত্তা জোটও গড়ে তোলে। ধারণা করা হচ্ছে এই জোটটি ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার মূল কেন্দ্রে পরিণত হতে পারে। বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্রের প্রভাববলয় থেকে ধীরে ধীরে বেরিয়ে যেতে চাচ্ছে উপসাগরীয় দেশগুলো। আবারও সংঘাতে জড়ালো ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সেনাবাহিনী এবং হুথি বিদ্রোহী গোষ্ঠী। ইয়েমেনের সেনাবাহিনীর হামলায় ৩ হুথি যোদ্ধা নিহতের পর মুহুর্মুহু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা জবাব দেয় হুথিরা। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইয়েমেনের সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন শহরে ভয়াবহ হামলা চালায় হুথিরা। প্রশ্ন হল, হুথি বনাম ইয়েমেন সরকারের এই সংঘাতের শেষ কোথায়? সম্প্রতি ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সেনাবাহিনী জানায়, দক্ষিণ পশ্চিম তাইজ প্রদেশে তাদের ড্রোন হামলায় ৩ জন হুথি যোদ্ধা নিহত এবং ফিল্ড কমান্ডার সহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে এই খবর। এই হামলার পরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সরকারি বাহিনীর দাবি, প্রতিশোধ হিসেবে সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথিরা। এর মধ্যে সবচেয়ে বড় হামলাগুলোর একটি হয় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আল মাখা বন্দরে। ইয়েমেনের সেনাবাহিনী জানিয়েছে, আল মাখা বন্দরে হামলার সময় ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে হুথিরা। এতে বন্দরের একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত এবং ২ জন নাবিক নিখোঁজ হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৮ জন বেসামরিক নাগরিক। খাদ্য ও পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ কেন্দ্র এই বন্দরে হামলাকে ইয়েমেনের জনগণের উপর চাপ আরও বাড়ানোর প্রচেষ্টা হিসেবে দেখছে সরকার। তবে আল মাখায় একমাত্র লক্ষ্য ছিল না। মধ্য ইয়েমেনের মারিব শহরেও ৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৪টি ড্রোন দিয়ে হামলার অভিযোগ উঠেছে হুথিদের বিরুদ্ধে। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, আবাসিক এলাকা ও বাস্তুচ্যুতদের শিবিরের কাছাকাছি হামলা হয়েছে। এতে বাড়িঘর ও যানবাহনের ক্ষয়ক্ষতির পাশাপাশি আহত হয়েছেন বেশ কয়েকজন। এই পাল্টাপাল্টি হামলার মাত্রা বাড়তে থাকায় নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। কারণ ২০২২ সালের যুদ্ধবিরতির পর ইয়েমেনে তুলনামূলকভাবে যে স্থিতিশীলতা তৈরি হয়েছিল, সাম্প্রতিক সপ্তাহগুলোতে তা দ্রুত ভেঙে পড়ছে। এর মধ্যে আগস্টের শুরু থেকে সংঘাতের তীব্রতা আরও বেড়েছে। হুথিদের হামলায় অন্তত ৩০ জন ইয়েমেনের সেনা নিহত হওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। এরপর সরকারি বাহিনীর পাল্টা হামলা এবং মারিব ও আল মাখায় বেসামরিক হতাহতের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইয়েমেনের এই সংঘাত অবশ্য শুধু দেশটির অভ্যন্তরীণ ক্ষমতা লড়াই নয়। একদিকে রয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার, যাদের সমর্থন করছে সৌদি নেতৃত্বাধীন জোট। অন্যদিকে রয়েছে হুথি বিদ্রোহীরা, যাদের ইরানের সমর্থন রয়েছে বলে অভিযোগ করে আসছে সৌদি আরব ও পশ্চিমা দেশগুলো। হুথিরা ২০১৪ সাল থেকে রাজধানী সানাসহ ইয়েমেনের বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করছে। দীর্ঘ সংঘাতের কারণে দেশটি বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক সংকটে। জাতিসংঘও সতর্ক করে জানিয়েছে, ২০২২ সালের যুদ্ধবিরতির পর ইয়েমেন এখন পূর্ণাঙ্গ যুদ্ধে ফিরে যাওয়ার সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। মাত্র ২৪ ঘন্টার মাথাতেই ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ জয় ছিনিয়ে নিল রাশিয়ার সামরিক বাহিনী। তবে কি যুদ্ধের ময়দানে পুরোপুরি কোণঠাসা হয়ে পড়েছে ইউক্রেন? কিন্তু ঠিক কোন অঞ্চলে এমন জয় পেল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী? সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক প্রকার শঙ্কা প্রকাশ করেই জানিয়েছেন যে চলমান যুদ্ধে আরো ৫ লাখ সৈন্য রণক্ষেত্রে মোতায়েন করতে চলেছে রাশিয়া। প্রশ্ন হলো, রুশ সামরিক বাহিনীর কাছে এত লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি কেন হচ্ছে ইউক্রেন? জেলেনস্কির আশা ছিল যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের কাছে সর্বদাই অস্ত্রের সহায়তা পাবে ইউক্রেন, যার মাধ্যমে পুতিনের বাহিনীকে কঠোর শিক্ষা দেবে কিয়েভ। কিন্তু টানা ৪ বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এখন বেশ নাস্তানাবুদ অবস্থাতেই পড়েছে ইউক্রেন। কারণটা বেশ পরিষ্কার, পশ্চিমাদের কাছে প্রয়োজনীয় অস্ত্রের সহায়তা পাচ্ছে না জেলেনস্কির দেশটি। এমনকি সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট নিজেই বলেছেন, যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট মডেলের এয়ার ডিফেন্স সিস্টেমের চরম সংকটে ভুগছে ইউক্রেন, যার কারণে রাশিয়া থেকে তেড়ে আসা ব্যালিস্টিক মিসাইলগুলোকে প্রতিহত করতে পারছে না কিয়েভ।
টালমাটাল এই পরিস্থিতির মধ্যেই জেলেনস্কির বুকে ভয় ধরানোর মতো তথ্য দিয়েছে ইউক্রেনের গোয়েন্দারা। চলমান যুদ্ধের ময়দানে গতি ফেরাতে আরো 5 লাখ সৈন্য মোতায়েন করতে চলেছে রাশিয়া। গোয়েন্দাদের বরাতে এমন দাবি করে সম্প্রতি জেলেনস্কি বলেছেন, যুদ্ধ থামাতে মোটেও প্রস্তুত নন পুতিন। আরও 5 লাখ সেনার বিশাল বহর যুদ্ধের ময়দানে পাঠানোর প্রস্তুতি নিয়েছে রাশিয়া, যা চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া রাশিয়ার সংসদ নির্বাচনের পর মোতায়েন করবেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এদিকে ইউক্রেনের ভেঙে পড়া সামরিক শক্তির ইস্যুটিকে সুযোগে পরিণত করেছে রাশিয়া। তারই অংশ হিসেবে জেলেনস্কির দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে হামলা জোরদার করেছে পুতিনের বাহিনী। জানা গেছে, মাত্র 24 ঘন্টার মাথাতেই জাপোরিঝিয়া অঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকা রিবালস্কয়ের দখল নিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী, যার মাধ্যমে ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশটির পুরো ভূখণ্ড দখলে নিতে আরো দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে রাশিয়া, এমনটি দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। 15 আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রুশ সংবাদ মাধ্যম তাস। তবে কি আগেভাগেই পরাজয় স্বীকার করবেন জেলেনস্কি? যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের অস্ত্র সহায়তার প্রতি এখনও চেয়ে আছেন জেলেনস্কি। সেই সাথে যুদ্ধবিরতির বিষয়টি নিয়েও মার্কিন দরবারে বারবার কড়া নাড়ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এ প্রসঙ্গে তিনি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রকে আমাদের প্রস্তাবগুলো দিয়েছি, পাশাপাশি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সংকটের বিষয়টিও মার্কিনীদের জানিয়েছি। যুদ্ধের ময়দানে রুশ সামরিক বাহিনীর উপর চাপ প্রয়োগ করতে আমাদের এখন প্রয়োজনীয় অস্ত্র দরকার, যার মাধ্যমে যুদ্ধ আরো দীর্ঘায়িত করার পরিবর্তে এর সমাপ্তির দিকে এগুতে রাশিয়াকে বাধ্য করবে ইউক্রেন। যদিও বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি প্রসঙ্গে এ পর্যন্ত বহুবার ইউক্রেনকে প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, কিন্তু প্রতিবারই কোনো না কোনো কারণে সেটা ভেস্তে গেছে। আর বর্তমান প্রেক্ষাপটে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সাথেও এক প্রকার স্নায়ুযুদ্ধে জড়িয়েছে রাশিয়া। বিশেষ করে জার্মানি ও পোল্যান্ড সহ ন্যাটোভুক্ত বেশ কয়েকটি দেশে সাম্প্রতিক সময়ে রাশিয়ার আত্মঘাতী ড্রোন পাওয়া গেছে, যাকে ঘিরে অদূর ভবিষ্যতে পশ্চিমা সামরিক জোটটির সাথেও সরাসরি পুতিনের বাহিনীর যুদ্ধে জড়ানোর শঙ্কাও তৈরি হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে একের পর এক চমক সামনে আনছে ইরান। এবার দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে এমন এক দাবি সামনে এনেছে তেহরান, যা নতুন করে আলোচনা জন্ম দিয়েছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির দাবি, যুদ্ধের মাঝেই নিজেদের পুরো বিমান প্রতিরক্ষা কাঠামোতে বড় ধরনের পরিবর্তন এনেছে তারা। শুধুই কি তাই, যুদ্ধের সময়ই তৈরি করা হয়েছে নতুন কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, বদলানো হয়েছে প্রশিক্ষণ ও রণকৌশলও, আর এতেই নাকি কুপোকাত মার্কিন যুক্তরাষ্ট্র। আইআরজিসির এক কর্মকর্তা দাবি করেছেন, আগের সংঘাত থেকে পাওয়া অভিজ্ঞতা এবং যুদ্ধক্ষেত্রের বাস্তবতা বিশ্লেষণ করেই এই পরিবর্তন আনা হয়েছে। অর্থাৎ প্রচলিত বা চিরায়ত বিমান প্রতিরক্ষা কাঠামোর উপর পুরোপুরি নির্ভর না করে নতুন একটি মডেলের দিকে এগিয়েছে ইরান। ফার্স্ট নিউজ এজেন্সির বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এই নতুন কাঠামোই শুধু অস্ত্র বা সরঞ্জামেই পরিবর্তন আনা হয়নি। আইআরজিসির দাবি, বিমান প্রতিরক্ষা ব্যবস্থার রণকৌশল, প্রযুক্তিগত পদ্ধতি, কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্ক এবং বিভিন্ন ইউনিটের মধ্যে তথ্য সংগ্রহ ও আদান প্রদানের পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়েছে। ফলে যুদ্ধের সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আরও বেশি ক্ষেপণাস্ত্র ও সরঞ্জাম কার্যকর রাখা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন ওই কর্মকর্তা। তবে ইরানের নতুন দাবির সবচেয়ে বড় চমক এখানে শেষ নয়। আইআরজিসির দাবি, মার্কিন ও ইসরায়েলি হামলার মধ্যেও তাদের বিমান প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতার 85%-এরও বেশি অক্ষত ছিল। ফার্স্ট নিউজে দেওয়া সাক্ষাৎকারে ওই কর্মকর্তা বলেন, সামরিক উৎপাদন অবকাঠামোর উপর হামলা হলেও ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদন এবং সরবরাহের হার যুদ্ধের আগের সময়ের তুলনায় কমেনি। বরং তার দাবি, কিছু ক্ষেত্রে উৎপাদন আরও বেড়েছে। আইআরজিসির বিমান প্রতিরক্ষা সরঞ্জামের একটি বড় অংশ দেশটির নিজস্ব স্বনির্ভর সংস্থার মাধ্যমে উৎপাদিত হয়। ফলে বিদেশি সরবরাহের উপর নির্ভরতা কম থাকায় যুদ্ধের মধ্যেও উৎপাদন ব্যবস্থা সচল রাখা সম্ভব হয়েছে বলে দাবি করেছে তেহরান। আরও চমকপ্রদ দাবি করেছেন ওই কর্মকর্তা। তার ভাষ্য অনুযায়ী, বর্তমানে ইরানের কার্যকর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ যুদ্ধ শুরুর সময়ের তুলনায় বরং ভালো অবস্থায় রয়েছে। অর্থাৎ টানা হামলার পরও ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শুধু টিকেই থাকেনি, বরং যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেদের প্রতিরক্ষা কাঠামো আরও শক্তিশালী করেছে দেশটি।
বিশ্লেষকদের মতে ইরানের এই দাবিগুলোর কৌশলগত গুরুত্বও ব্যাপক, কারণ যুদ্ধের সময় প্রতিপক্ষের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরও যদি দ্রুত নতুন কমান্ড কাঠামো তৈরি, উৎপাদন ব্যবস্থা সচল রাখা এবং আকাশ প্রতিরক্ষা সক্ষমতা পুনর্গঠন করা সম্ভব হয়, তাহলে ভবিষ্যতে ইরানের আকাশসীমায় বড় ধরনের সামরিক অভিযান চালানো প্রতিপক্ষের জন্য আরও কঠিন হয়ে উঠবে, তাতে কোনো সন্দেহ নেই। সাম্প্রতিক মার্কিন ইসরায়েলি শক্তির বিরুদ্ধে যুদ্ধেও ইরান তার প্রমাণ দিয়েছে। সম্প্রতি ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে দাবি করা হয়, মার্কিন ইসরায়েলি হামলার পরও ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উৎপাদন ও সরবরাহ থামেনি, বরং আরও বেড়েছে। এ সময় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দ্বারা প্রতিহত মার্কিন ইসরায়েলি অত্যাধুনিক ড্রোন ও যুদ্ধবিমানের ধ্বংসাবশেষও দেখানো হয়। আমরা সত্যি সত্যিই আমেরিকান সাম্রাজ্যের পতনকাল দেখতে পাচ্ছি, অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিন আধিপত্যের যে মাত্রা আমরা দেখে এসেছি তার অবসান ঘটছে। ইরানের সঙ্গে যুদ্ধটি মধ্যপ্রাচ্য এবং বিশ্বজুড়ে আমেরিকার ক্ষয়িষ্ণু প্রভাবকে আরও বাড়িয়ে তুলছে। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলছেন এই কথা। তবে কি মার্কিন সাম্রাজ্যবাদের পতন শুরু হয়ে গেল? ইরান যুদ্ধই কি পতন ঘটালো মার্কিন সাম্রাজ্যবাদের? যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক স্টিফেন জুনেস বলেছেন, ইরানের বিরুদ্ধে শুরু করা যুদ্ধটি কেবলমাত্র মধ্যপ্রাচ্যে নয়, পুরো বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তিকে মারাত্মকভাবে বিনষ্ট করছে। এটি কেবল যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্বজুড়ে গড়ে ওঠা দেশটির প্রভাবকেও ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধংদেহী নীতির কড়া সমালোচনা করে স্টিফেন জুনেস বলেন, যুক্তরাষ্ট্র এমন সব অবৈধ যুদ্ধ শুরু করার জন্য কুখ্যাতি অর্জন করছে যার ভয়াবহ মানবিক পরিণতি মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে এসব কথা বলেন তিনি। স্টিফেন জুনেস আরও বলেন, যুক্তরাষ্ট্রের এসব কর্মকাণ্ডের কারণে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্রদের মাঝে নেতিবাচক মনোভাব গড়ে উঠছে। এই অঞ্চলের মার্কিন মিত্ররা এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে যুক্তরাষ্ট্র এখন আর তাদের স্বার্থ রক্ষা করতে পারছে না, উল্টো হিতে বিপরীত হচ্ছে। যে নিরাপত্তার জেরে যুক্তরাষ্ট্রের ছায়াতলে আশ্রয় নিয়েছিল মধ্যপ্রাচ্যের দেশগুলো, এখন সেই যুক্তরাষ্ট্রই নিরাপত্তাহীনতার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। মার্কিন এই অধ্যাপকের মতে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে কাছের মিত্রদেরও ভাবতে হচ্ছে, ওয়াশিংটনের অতীত কর্মকাণ্ডের কথা মাথায় রেখে আমাদের কি সত্যি তাদের উপর নির্ভর করা উচিত? আর এ কারণেই বিকল্প জোটের কথা ভাবছে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলো। অধ্যাপক স্টিফেন জুনেস ইরানের বিরুদ্ধে শুরু করা যুদ্ধ এবং মধ্যপ্রাচ্য ও এশিয়ার সাম্প্রতিক অতীতের অন্যান্য তথাকথিত চিরস্থায়ী যুদ্ধগুলোর বিরুদ্ধে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিরোধিতার দিকেও ইঙ্গিত করেছেন। তিনি বলেন, এসব যুদ্ধে যে পরিমাণ ব্যয় হচ্ছে তা দেশের অত্যাবশ্যকীয় চাহিদা যেমন স্বাস্থ্যসেবা, আবাসন, শিক্ষা, গণপরিবহন থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। স্টিফেন জুনেস আরও বলেন, বর্তমানে মার্কিনিরাও সংগ্রাম করছে। আমাদের ঐচ্ছিক বাজেটের অর্ধেকেরও বেশি প্রতি বছর সামরিক খাতে চলে যায়, যা রীতিমতো হাস্যকর ব্যাপার। অর্থাৎ মার্কিন নাগরিকদের মৌলিক সুবিধা থেকে বঞ্চিত করে বাইরে যুদ্ধ চলমান রাখছে যুক্তরাষ্ট্র। স্টিফেন জুনেস সবশেষে বলেন, আমি মনে করি যে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ উভয় চাপের মুখে আমরা সত্যি মার্কিন সাম্রাজ্যের অবসান দেখতে পাচ্ছি, অথবা অন্তত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এর আধিপত্যে যে মাত্রা আমরা দেখে এসেছি তার অবসান ঘটছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ইউরোপের ভঙ্গুর অর্থনীতি এবং বৈশ্বিক শাসন ব্যবস্থার শূন্যতাকে কাজে লাগিয়ে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে আবির্ভূত হয় মার্কিন যুক্তরাষ্ট্র। পরবর্তী কয়েক দশকে অভাবনীয় অর্থনৈতিক সমৃদ্ধি এবং সামরিক শ্রেষ্ঠত্বের জেরে বিশ্বজুড়ে একক আধিপত্য প্রতিষ্ঠা করে দেশটি। তবে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য নীতি, বিশেষ করে ইরানের সাথে দীর্ঘমেয়াদী সংঘাত এবং বৈশ্বিক ভূরাজনীতিতে নতুন শক্তির উত্থান মার্কিন যুক্তরাষ্ট্রের সেই একচ্ছত্র আধিপত্যের পতনের সূচনা করেছে বলে মত বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকদের।